স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে সেসব খবরের শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আগামীর সময়ের দৈনিক পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন। অনেক ধন্যবাদ মোস্তফা মামুন যুক্ত হয়েছেন এবং স্বাগত ৭১ জার্নালে আপনাকে। এবং দর্শক, আমাদের সাথে কিন্তু অন্যান্য সময়ে কিন্তু অতিথিরা যুক্ত হয়ে থাকেন আলোচনার নানা পর্যালোচনার সময়। এর মধ্যে আমাদের সাথে অন্যান্য অতিথিরাও যুক্ত হয়েছেন আজিজুল বারী হিলাল, বিএনপির দলীয় সংসদ সদস্য, এবং আছেন সালাউদ্দিন আইয়ুবী, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানান এবং ধন্যবাদ ৭১ জার্নালের সময় দিয়েছেন। মোস্তফা মামুন, আলোচনা শুরু করতে চাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। সবারই একটি আগ্রহের জায়গা। আমরা মোটামুটি জামাত ইসলামের প্রার্থীর খবর আসলে আমরা জানি, কারণ সেটি ঘোষিত হয়েছে। বিএনপির প্রার্থী নিয়েও এক ধরনের নানা খবরাখবর, তবে এক ধরনের আসলে সূত্র সেটি সত্যতার দিকেই যাচ্ছে যে মহাসচিব তিনি সম্ভবত বিএনপির প্রার্থী হচ্ছেন। আমরা হয়তো ২০ তারিখে সেটির একটি ফলাফল দেখতেই পাবো। একটু জানতেই যে আপনার কাছে যে রাষ্ট্রপতি নিয়ে সবার কাছে যেই আকাঙ্ক্ষার জায়গা থাকে, তিনি নিরপেক্ষ হবেন এবং তিনি সকলের কাছে গ্রহণযোগ্য হবেন, তিনি দলীয় হবেন না। এই জায়গাটাতে আমরা বারবারই হোঁচট খাই, কারণ রাষ্ট্রপতির প্রথমত ক্ষমতার একটি ভারসাম্যর একটি জায়গা তো আসছেই প্রশ্নবিদ্ধ, কিন্তু তার পাশাপাশি যখন ক্রান্তিকাল কোনো অবস্থা তৈরি হয়, তখন তার বলিষ্ঠ ভূমিকা থাকবার যে সুযোগটি, সেটি আসলে আমরা দেখি না। তিনি তখন দলের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। এরকম নানা কারণে অনেক রাষ্ট্রপতি যদি পিছনে ফিরিয়ে আমাদের দেখি যে ইতিহাসে তাদের নিয়ে নানা ধরনের কথা আছে। সামনে যিনি হবেন সাধারণ নাগরিক হিসেবে আসলে আমরা তার কাছে কি প্রত্যাশা রাখতে পারি? দেখেন, এখানে কয়েকটা ইস্যু। প্রথম হচ্ছে জামাতের প্রার্থী, মানে জিনিসটাকে অন্য একটা ডাইমেনশন দিয়েছে জামাতের প্রার্থী। কারণ আমরা কিন্তু যে খবরাখবর করছিলাম তাতে বিএনপির প্রার্থী কে হবে এটা নিয়ে কৌতূহল, কারণ বিএনপি যাকে নমিনেশন দেবে তিনি জিতবেন সহজ হিসাব। তো এর মধ্যে জামাত প্রার্থী দিল, হঠাৎ করে জামাত প্রার্থীর মধ্যেও কিন্তু একদম একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সেটা হচ্ছে জামাত, যেহেতু এই জোটের জামাতই সবচেয়ে বড় দল, ফলে খুব ন্যাচারালি তাদের কেউ একজন হবে, বা জামাতপন্থী কোনো বুদ্ধিজীবী সেরকম হতে পারতো, কোনো অধ্যাপক। কিন্তু সেটা না করে জামাত আসলে দিয়েছে অলি আহমেদকে, যিনি জামাতেরই লোক, জয়েন করেছেন জামাত জোটে জয়েন করেছেন অতি সম্প্রতি। এবং আরেকটা বিষয় হচ্ছে, ট্রেডিশনালি তার সঙ্গে কিন্তু জামাতের একটা সম্পর্ক আছে, তিক্ততার সম্পর্ক আছে। আমরা যদি দেখি ২০০১ থেকে ২০০৬ তিনি কিন্তু বিএনপির সঙ্গে তার যে দূরত্ব, উনি মন্ত্রী ছিলেন, পাওয়ারফুল মিনিস্টার ছিলেন, যোগাযোগ মন্ত্রী ছিলেন ৯১ থেকে ৯৬। সেবার যে মন্ত্রী হননি, তার পেছনে একটা কারণ হিসেবে ধারণা করা হয়, তখনকার বিশ্লেষকরা মনে করেছিলেন বা বিশ্লেষণে এসেছিল যে চট্টগ্রামে যে নির্বাচন নিয়ে জামাতের সঙ্গে একই আসনে নির্বাচন করেছিলেন, জামাত চট্টগ্রাম ১৪ আসনে বোধ হয়, এবং তিনি জামাতের সঙ্গে যে জোটটা হয়েছিল সেটা তিনি খুব সহজভাবে নেননি, তিনি প্রতিবাদ মুখর ছিলেন, এবং এসব কারণে তিনি মন্ত্রিত্ব পাননি, এরকমও বিশ্লেষণ ছিল। তো তার ফলে ওই দূরত্বের পর কিন্তু উনি বেরোলেন, এলডিপি করলেন, আর উনি দেখেন অনেক বছর পর ফিরে কিন্তু তিনি আবার জামাত জোটের প্রার্থী হলেন। এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং দিন। তার মানে এটা বোঝায় যে রাজনীতি আসলে মানে কোন মোড়ে যে কাকে কখন দাঁড় করাবে, এটা যদি আজ থেকে ১৫-২০ বছর আগে কেউ বলতো যে অলি আহমেদ হবেন জামাত জোটের প্রার্থী, বা যদি এরকম হতো যে মির্জা ফখরুল এবং অলি আহমেদ দুজন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ২০ বছর আগে বললে কিন্তু এটা মনে হচ্ছে ইটস ওয়াইল্ডেস্ট থিঙ্কিং। কিন্তু সেটাই কিন্তু হলো, এবং হলো এখন জামাত কেন প্রার্থী দিল। দেখেন, এর আগে বাংলাদেশে কিন্তু সাধারণত বিরোধী দল সেভাবে প্রার্থী দেয় না, কারণ এটা ফরগন কনক্লুশন, আমাদের যে কনস্টিটিউশন তাতে সংখ্যাগরিষ্ঠতা যারা থাকবে তারা জিতবে। কাজে এর আগে ৯১ সালে একবার বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী করেছিল আওয়ামী লীগ জোট, যখন বিএনপির আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হয়েছিলেন, আব্দুর রহমান বিশ্বাসিত, হ্যাঁ, তো তখনও করেছিল। কিন্তু ওইটা আসলে এক ধরনের বিরোধী দল, তারা নিজেদের শক্তি প্রদর্শন ইত্যাদি করার ব্যাপার থাকে, তাদের একজন প্রার্থী আছেন। এবং এখন যেটা হয়েছে বিএনপির সঙ্গে যে জামাত, মানে অতি সম্প্রতি আমরা যদি দেখতে পাই যে এক ধরনের তীব্রতা চলছে, এক ধরনের তীব্র লড়াই চলছে, সেই জায়গা থেকে তো দেয়া। এবং জামাতের আসলে এটা একটা সুযোগ অলি আহমেদকে দেওয়ার মাধ্যমে জামাত কিন্তু অনেকগুলো জায়গা তৈরি করার চেষ্টা করছে। তারা যে ৭১ বিষয়ে যে অবস্থা, সেটা নিয়ে অনেক প্রশ্ন ওঠে, এই ইদানিং আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়, এবং সেই প্রশ্নবিদ্ধ হয় বিএনপির কাছ থেকে, যারা ট্রেডিশনালি তাদের আসলে মিত্র ছিল, বরং বিএনপি তাদেরকে সেফগার্ড দিয়েছিল ওভার দ্য ইয়ার্স এই বিষয়ে, যখন আওয়ামী লীগ তীব্র আক্রমণ করতো। তো সেই জায়গায় থেকে জামাত আসলে অনেকগুলো জায়গা আমরা দেখতে পাচ্ছি যে ৭১ বিষয়ে জামাত কোনো ক্ষেত্রে আসলে নানাভাবে নিজেদের ওই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা আমরা দেখতে পাই, এবং অলি আহমেদ আসলে সেই জায়গায় একটা সেই পথে একটা ধাপ হতে
পারে। আর আপনি যেটা বললেন যে দেখেন আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা এত সীমিত, তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক না, খুব বেশি কিছু আশা করা ঠিক না, কারণ একদম একটা সিরিমোনিয়াল জায়গা, এবং সেটা আমাদের সংস্কারের কমিশনে কিন্তু অনেক কথা হয়েছে যে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়া, কিছু বড় ব্যালেন্স। তো আমাদের ওয়েস্টমিনস্টার পদ্ধতি যেটা হয়, আসলে রাষ্ট্রপতি একরকম সব জায়গায় তাই থাকেন, কিন্তু হ্যাঁ তার মধ্যে ব্যক্তিত্ব দিয়ে কিন্তু কেউ কেউ পার্থক্য তৈরি করে ফেলেন। যেমন ভারতে প্রণব মুখার্জি যখন ছিলেন তখন কিন্তু তিনি একটা পার্থক্য তৈরি করেছিলেন। আবার হয় কি, ব্যক্তিত্ব দেখাতে গিয়ে কেউ কেউ কিন্তু আবার বিবাদে জড়িয়ে পড়ে। এখন দলগুলো যেটা করে, তারা কিন্তু আসলে চায় যে ব্যক্তিত্ববান নন, এমন একজন যিনি তাদের কথা শুনবেন। কিন্তু মজা হচ্ছে যাদের এরকম কথা শুনবেন বলে করা হয়, যেমন ধরেন আমাদের শাহাবুদ্দিন যে সর্বশেষ রাষ্ট্রপতি, তাকে কিন্তু ফ্রম নওয়্যার উনি প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং মোটামুটি মনে করা ছিল একদম মানে খুবই দলের প্রতি অবনত থাকবেন। লাভ কী হয়েছে? বা বিএনপির সময় কিন্তু ইয়াজউদ্দিনকে বানানো হয়েছিল, বিএনপির সময় সব বাদ দিয়ে মনিটরিংয়ের সময় কিন্তু মানে পারেননি, মানে কি যখন এসেছিল তখন এমন কিছু করতে পারেননি, চেষ্টা করেছিলেন, সেটা বরং ব্যাকফায়ারিং হয়েছিল। ফলে ওইটা দিয়ে আসলে খুব লাভ হয় না। কাজে আমি মনে করবো অতীতের জায়গা থেকে ওইসব চিন্তা থেকে বেরিয়ে দলগুলোর উচিত যে এমন একজন লোককে দেওয়া যিনি ব্যক্তিত্ববান। এবং আমি বিএনপির দিক থেকে যেটা দেখছি যে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম ভেরি গুড চয়েস। আপনি যদিও তিনি বিএনপির মহাসচিব, কিন্তু বিএনপির লম্বা সময় কিন্তু উনি লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, এবং অ্যাক্রস দ্য পার্টি লাইন তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে। আমরা যত কিছু দেখি, ইভেন আমি যদি এই গত 3-4 মাসের সময় বিএনপি ক্ষমতা আসার পর দেখবেন সবচেয়ে ম্যাচিউর কথাবার্তা, অনেকগুলো কথাবার্তা, কখনো হতাশা, কখনো আফসোস, কখনো কি বলা যায় প্রেরণামূলক অনেক কথা তিনি বলছেন, যেটা আসলে মানুষের কথা অনেক ক্ষেত্রে। তো আমি মনে করি যে উনি যদি রাষ্ট্রপতি বিএনপি শেষ পর্যন্ত করে, সেটা ভালো ডিসিশন হবে দলের জন্য এবং আসলে দেশের জন্য। অবশ্যই আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই। সালাউদ্দিন, আমি আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে আমাদের অতিথি কিছুটা একটু তার বক্তব্যে কথাটা এরকম বলেছেন যে বিএনপির আসলে আমরা যদি ইতিহাস দেখি, কর্নেল ওলি আসলে বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন ছিলেন এবং জামাত বিরোধী এক ধরনের অবস্থান তার ছিল। আবার এখন আসলে তিনি সেই জামাত ঘরানার যে জোট, সেখানে তিনি আছেন। মির্জা মানে অনেকটা কি এরকম যে বিএনপির বিপক্ষে বিএনপিরই পরিচিত একজন রাজনীতিবিদকে আসলে জামাত দাঁড়িয়েছে রাষ্ট্রপতি নির্বাচন করবার জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অন্যান্য আলোচক যারা রয়েছেন তাদের সবাইকে। আমি মনে করি জামাত ইসলামী কর্নেল ওলি আহমেদকে যেই প্রার্থী করেছে, বিএনপিরও তাকে সমর্থন করা উচিত। এই মুহূর্তে বাংলাদেশে আমি মনে করি যে সংকটের পরবর্তী সময় যে শক্ত অবস্থানে থাকা একজন মানুষকে বা ব্যক্তিকে বাছাই করতে হয়, তার মধ্যে অন্যতম হবেন কর্নেল ওলি আহমেদ। আবার একই সাথে বাংলাদেশের এই যে 24 পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ করার যে প্রয়োজনীয়তা, জাতিকে সকলের ভেদাভেদ থেকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টার উপযোগী যে একটা আস্থার জায়গা দরকার, সেটা হলো ওলি আহমেদ আমি মনে করি। এবং রাষ্ট্রপতির চেয়ারটা সেরকমই একটি চেয়ার। আমরা দেখেছি এখন পর্যন্ত বিএনপি যে কয়জন রাষ্ট্রপতিকে দলীয় মনোনয়ন দিয়ে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তাদের সবার ক্ষেত্রে বিএনপি হতাশ হয়েছে অথবা অকার্যকর ভূমিকা পালন করেছে। ইয়াজউদ্দিন আহমেদকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তিনি আসলে যেভাবে শক্ত ভূমিকা থাকা দরকার ছিল তিনি সেটা রাখতে পেরেছেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের অবতারণ করে। একই বদরুদ্দোজা সাহেবকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তার বিরুদ্ধে বিএনপিকে অবস্থান গ্রহণ করতে হয়েছে। এইভাবে বিএনপি দেখা যায় যে রাষ্ট্রপতি চয়েসের ক্ষেত্রে আমি মনে করি না যে বিএনপি পরিপক্কতার পরিচয় এর আগে দিতে পেরেছে। সেক্ষেত্রে জামাত বিএনপিকে একটা লাইন দেখায় দিয়েছে। আমি মনে করি কর্নেল ওলি আহমেদ এরকম একজন ব্যক্তি যিনি এই মুহূর্তে সেই দৃঢ়তা দেখাইতে পারবে, দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে এবং 24 পরবর্তী সময়ে বাংলাদেশের সংকট আপনারা হয়তো 11 দলীয় জোট হিসেবে ওনার নামটি হয়তো প্রস্তাব করেছে, কিন্তু জামাত কি এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো প্রার্থীর কথা ভেবেছিল? জামাত ইসলামীতে এখন আলহামদুলিল্লাহ অনেক মানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা এবার সংসদ সদস্য হয়েছেন। এটিএম আজহার সাহেব আছেন, আমাদের সামনে অনেকেই আছেন। কিন্তু জামাত ইসলামী মনে করছে তাদের চেয়ে এই মুহূর্তে দেশের প্রয়োজনে যিনি যোগ্য, তিনি উপযুক্ত, তিনি হলেন কর্নেল ওলি আহমেদ। সুতরাং
তাকে বাছাই করাটাই জামাত জি ইসলামের জন্য এই মুহূর্তে জামাত ইসলামী এবং এগোর দুজন মনে করেছে উপযুক্ত, সে কারণে অলি আহমদকে বাছাই করেছে। জি আজল বাড়ি হেলাল, আপনাদের প্রার্থী নিয়ে আসলে আমরা যদি বলি মির্জা ফখরুলকে নিয়ে নতুন করে বলবার তো কিছু নেই, তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং বলা যায় পরীক্ষিত একজন নেতা বিএনপির আমরা দেখেছি, এবং নানা সংকটে তিনি আসলে কিন্তু দলে কে শক্তিশালী করা, সংঘবদ্ধ করা, সেরকম একটা অবস্থানেও ছিলেন দীর্ঘ সময়। আওয়ামী লীগ নানাভাবে অত্যাচার তাকে করেছে, সেই খবরও আসলে সকল গণমাধ্যমও জানে এবং দেশবাসীও জানে। কিন্তু যে প্রশ্নটি আসলে আমি সালাউদ্দিন আবেকে করেছিলাম সেটা এখন আপনাকেও করতে চাই যে কর্নেল, হয়তো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সেরকম লড়াইয়ের অংশটা হয়তো খুব অন্য সংসদীয় আসনে যেরকম হয় হাড্ডাহাড্ডি কে হবে, কে দাঁড়াবে, কে কত ভোট পেল, সেই জায়গায় হয়তো আলোচনার জায়গাটি না থাকলেও প্রথমত অবশ্যই এটি একটি নতুন বিষয় যে বিরোধী দল থেকে একজন প্রার্থী হচ্ছেন, এবং একই সাথে আবার তিনি বিএনপিরই ঘরানার একজন মানুষ ছিলেন তার আগে। সেই জায়গায় যদি আপনাকে একটু বিশ্লেষণ করতে বলি। দেখেন, এই রাষ্ট্রপতিটা যদিও একটা সেরিমোনিয়াল পোস্ট বা অর্নামেন্টাল পোস্ট, কিন্তু এবারের যে আমাদের যে কনসেনসাস কমিটি যে 85 দফার সংস্কার প্রস্তাব দিয়েছে, সেখানে দেখবেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আপনার ক্ষমতাকে একটু ভারসাম্যপূর্ণ করা হয়েছে। সুতরাং এবারে রাষ্ট্রপতি একটু গুরুত্বপূর্ণ হবেই অন্যান্য বারের থেকে, যেহেতু আপনার সংবিধানে কিছু চেঞ্জ আনা হবে। এবং বিএনপি হ্যাজ টেকেন এক্সিলেন্ট ডিসিশন যে একজন বিএনপি তার বেস্ট চয়েসটাকে আপনার রাষ্ট্রপতি করেছেন। এখন আমার বক্তব্য হলো যে আমাদের সাংবাদিক ভাই মোস্তফা মামুন সাহেব একটা সুন্দর বিশ্লেষণ করেছেন যে 2001 সালের নির্বাচনে আপনার চট্টগ্রামের লোহাগাড়া থেকে বিএনপি জামাত জোট একটা নমিনেশন দিয়েছিল। সেই নমিনেশনে কর্নেল অলি ভাই বিদ্রোহ করে বলেছিলেন যে আমরা নাকি রাজাকারের সাথে একাকার হয়ে আপনার মনোনয়ন দিয়েছি, সুতরাং তিনি ওইখানে বিদ্রোহী প্রার্থী হয়ে আমরা দুইজনই পরাজিত হয়েছিল। অর্থাৎ জামাতের সাথে বিএনপির এই জোটটাকে তিনি নাকি ভালোভাবে নেননি। বিশেষ করে সারা দেশে জামাতের সাথে বিএনপি 2001 সালের জোটকে মেনে নিলেও আপনার লোহাগড়ার আসনটা খুব সম্ভব মোস্তফা মাহমুদ বলছে, এটা লোহাগড়ার আসনে কেন বিএনপি জামাতকে মনোনয়নটা দিল, তিনি বিদ্রোহ করলেন এবং নিজেকে একজন সাচ্চা মুক্তিযোদ্ধা হিসাবে প্রকাশ করলেন। আই ডু এগ্রি যে ইজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার, কিন্তু দেখেন যে পদ পদবীর লোভ মানুষের আদর্শকে কি আদর্শচ্যুত হয়ে যায় কিভাবে মানুষ। আমি একজন সিনিয়র লিডার, আমি তার সম্বন্ধে এইটুকু শুধু বলতে চাই যে পদ পদবীর লোভে আপনার কিভাবে তিনি যেটা বিরুদ্ধে সংগ্রাম করলেন, শেষ পর্যন্ত বিএনপি ছেড়ে দিলেন তিনি। 2001 সালের পরে আপনার 2005-06 সালের দিকে এলডিপি গঠন করে বিএনপি ছেড়ে দিলেন। তার প্রথম কথা ছিল যে আমরা নাকি জামাতের সাথে রাজাকারদের সাথে অ্যালায়েন্স করেছি। এখন কর্নেল অলি ভাই কি বলবেন? সুতরাং আর আপনি কর্নেল অলি ভাই যে রাষ্ট্রপতি হবার মতো যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু জামাত তাকে চয়েস করছে। অর্থাৎ জামাত অলি ভাইকে যে তার মুক্তিযুদ্ধের যে কৃতিত্ব সেইটাকে ব্যবহার করতে যাচ্ছেন। তার মানে কি অলি ভাই শুধু কিছুদিনের জন্য নির্বাচন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী এইটুকুই তিনি থাকবেন, এবং ইতিহাসে হয়তো কখনো লেখা হবে, যেমন মোস্তফা মামুন ভাই বললেন যে 91 সময় বদরুল হায়দারকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছিল, এরকম হয়তো 20-25 বছর পরে কেউ টকশো করতে বসবে, তখন বলবে যে হ্যাঁ বাংলাদেশের প্রেসিডেন্ট কর্নেল অলি ভাই ভোটে দাঁড়িয়েছিল, মানে প্রার্থী ছিল। এইটুক সুনামের জন্য তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্ত মর্যাদা অর্জনকে কিন্তু বিসর্জন দেন। আমাদের এই যে 20-25 বছর পরে কেউ টকশো করতে বসবে, তখন বলবে যে হ্যাঁ বাংলাদেশের প্রেসিডেন্ট কর্নেল অলি ভাই ভোটে দাঁড়িয়েছে। এখন বক্তব্য হলো যে এই জামাতে ইসলাম তাকে যে ব্যবহার করছে, এইটা একজন বীর মুক্তিযোদ্ধার বোঝা উচিত ছিল। তবে এটা ঠিক যে আমাদের এই নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচনটা
সংসদে হয়তো 20 তারিখে খুব সম্ভব এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তখন একটা মানে অন্তত আপনি একটা কাউন্টার প্রার্থী পেলেন, এটাই সংস্কৃতি রাজনীতি, এছাড়া আমার আর বেশি কিছু বলার নেই। জি, এবং আমরা তখন হচ্ছে আমাদের পরবর্তী রাষ্ট্রপতি পাবো, আমরা সেই প্রত্যাশা রাখি। তাকিয়ে থাকলাম আমরা 20 তারিখের দিকে।